ফ্রি ফায়ার অথবা পাবজি এই দুইটা গেম তোমরা কখনো না কখনো অবশ্যই খেলেছ। এই গেমগুলোতে কিছু প্লেয়ারকে আইল্যান্ডে নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা বিভিন্ন ধরনের ওয়েপন দিয়ে ফাইট করে, একে অপরকে হত্যা করে। শেষ পর্যন্ত যে বেঁচে থাকতে পারে সে বুইয়া বা চিকেন ডিনার জিতে নেয়। কিন্তু তোমরা কি ভাবতে পারছো এই গেমগুলো যদি বাস্তবে ঘটে তাহলে কেমন হবে? এমনই একটা গল্প নিয়ে জাপান তৈরি করেছে ব্যাটল রয়্যাল মুভি। মূলত এই মুভি থেকেই ইন্সপায়ার হয়ে পাবজি, ফ্রি ফায়ার সহ সকল ব্যাটল রয়্যাল গেমগুলো তৈরি করা হয়েছে। মুভিতে রয়েছে মারাত্মক কিছু ব্রুটাল সিন। এর আগে আমি এই মুভির প্রথম পার্ট এক্সপ্লেন করেছিলাম, তোমরা চাইলে সেই মুভিটা আগে দেখে নিতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ব্যাটল রয়্যাল 2 মুভি এক্সপ্লেইন। জাপানের ইকোনমিতে ধস নামায় সরকার ব্যাটল রয়্যাল নামের একটা ল তৈরি করেছে। প্রতি বছর জাপানের যে কোনো একটা স্কুল থেকে যে কোনো একটা ক্লাসকে বাছাই করে তাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা একে অপরের সাথে লড়াই করে। শেষ পর্যন্ত যে বেঁচে থাকে তাকে আইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়। প্রথম পার্টে আমরা দেখেছিলাম একটা ক্লাসের সব উশৃঙ্খল স্টুডেন্টদেরকে একটা আইল্যান্ডে নিয়ে এই গেমটা খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে নানাহারা আর নোরিকো বেঁচে ফিরে এসেছিল। এরপর কেটে যায় 3 বছর। এই পর্যন্ত যারা যারা এই গেম খেলে বেঁচে ফিরে এসেছে, নানাহারা তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করেছে যার নাম দ্য ওয়াইল্ড 7। নানাহারা জাপানিজ সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। তাদের যুদ্ধ জাপানিজ সরকার আর জাপানের বয়স্কদের সাথে, মানে অ্যাডাল্টদের সাথে, যাদের কারণে কিশোরদেরকে এই ভয়ানক মৃত্যুর খেলায় অংশগ্রহণ করতে হয়। দ্য ওয়াইল্ড 7 গ্রুপ কিছুদিন আগে টোকিওতে মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে বোম ব্লাস্ট করেছে, যাতে 8,000 মানুষ মারা গিয়েছে। এর জবাবে সরকার নতুন করে একটা প্ল্যান তৈরি করে। এই বছরও হাই স্কুল থেকে একটা ক্লাসকে BR2 মানে ব্যাটল রয়্যাল 2 প্রণয়ন করার জন্য ধরে আনা হয়েছে। তারা রাগবি খেলা শেষ করে বাসে করে ফেরার সময় ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে লক্ষ্য করে তাদের সবার গলায় নেক ব্যান্ড লাগানো আছে। মিলিটারি প্রোটোকল দিয়ে বাসসহ তাদের সবাইকে ভিতরে নিয়ে যায়। এই বছর কাদেরকে গেম খেলার জন্য নিয়ে আসা হয়েছে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় জমিয়েছে। সবাইকে ভিতরে নিয়ে একটা কেজের মধ্যে বন্দি করে ফেলা হয়। যেহেতু বিআর ল সরকারিভাবে হচ্ছে, তাই এই গেম আর্মি দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের ক্লাস টিচার রিকি এই গেমের কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছে। রিকি বলে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। জাপান, চায়না, ভিয়েতনাম, আফগানিস্তান সহ মোট 22টা দেশে আমেরিকা গত 60 বছর ধরে বম্বিং করছে। গত ক্রিসমাসে মেট্রোপলিটন বিল্ডিংয়ে বম্বিং করা দি ওয়াইল্ড 7 বর্তমানে একটা আইল্যান্ডে লুকিয়ে আছে। তাদের লিডার নানাহারা বলেছে তারা জাপানের সরকার আর অ্যাডাল্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই দেশে 20 বছরের নিচে সবাই শিশু। তোমরা কি জানো তোমাদের একজনের পিছনে সরকারকে কত টাকা খরচ করতে হয়? তোমাদের একজনের জন্য প্রায় 30 থেকে 40 মিলিয়ন ইয়েন খরচ করতে হয়। এটাই এখন তোমাদের জীবনের মূল্য। কিন্তু এর বিনিময়ে তোমরা দেশকে কি দিচ্ছ? তোমরা ঠিকভাবে পড়ালেখা করো না, চুরি ছিনতাই করে বেড়াও। তাই আমরা নানাহারার ঘোষণা করা যুদ্ধকে প্রত্যাখ্যান করেছি। তোমরা যেহেতু মারামারি করতে এত ভালোবাসো, তাই তোমাদেরকেই দ্য ওয়াইল্ড 7-এর সাথে ফাইট করার জন্য পাঠানো হবে। আগে যেটা ছিল বিআর ল, সেটা এখন আপডেট করে BR2 করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে দি ওয়াইল্ড 7-এর লিডার নানাহারাকে হত্যা করতে পারলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। 42 জন স্টুডেন্টকে 2টা গ্রুপে ভাগ করা হয়। তাদেরকে জোড়ায় জোড়ায় যুক্ত করে দেওয়া হয়। কেউ যদি অর্ডার অমান্য করে তাহলে তার গলায় থাকা নেকব্যান্ড ব্লাস্ট করে হত্যা করা হবে। জোড়ায় যুক্ত থাকা একজন মারা গেলে তার পার্টনারের নেকব্যান্ডও অটোমেটিকভাবে ব্লাস্ট হয়ে যাবে। তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হয়, যাতে বিভিন্ন ধরনের ওয়েপন্স, ফার্স্ট এইড, এমন সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে। সবাই ব্যাগ নিতে শুরু করে। তবে রাগবি টিমের ক্যাপ্টেন শিনতারো বলে সে পার্টিসিপেট করবে না। আর্মি তার পায়ে গুলি করে। তবুও শিনতারো বলে সে পার্টিসিপেট করবে না, তাই শিনতারোকে হত্যা করা হয়। শিনতারো মারা যাওয়ায় শিনতারোর নেকব্যান্ডের সাথে যুক্ত থাকা পার্টনার কাজুমির নেকব্যান্ডেও টাইমার শুরু হয়ে যায়। কাজুমি নিজেকে বাঁচানোর জন্য অনেক ছোটাছুটি করে, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই কলার ব্লাস্ট হয়ে কাজুমি ভয়ঙ্করভাবে মারা যায়। বাকিদেরকে দি ওয়াইল্ড 7 যে আইল্যান্ডে লুকিয়ে আছে সেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সবাইকেই একটা করে নেভিগেটর দেওয়া হয়, যাতে এই আইল্যান্ডের ম্যাপ আছে। তাদের এনিমি একটা হাইড আউটে লুকিয়ে আছে। তারা 3 দিক থেকে সেই হাইড আউটে অ্যাটাক করতে পারবে। 1 ঘন্টা পর পর আইল্যান্ডে একটা র্যান্ডম জায়গায় ডেঞ্জার জোন দেওয়া হবে। ওই সময়ে কেউ যদি ডেঞ্জার জোনে থাকে তাহলে সে মারা যাবে। এরপর আইল্যান্ডের কাছাকাছি আসলে বোট অটো কন্ট্রোল করে ছেড়ে দেওয়া হয়। তখনই আইল্যান্ড থেকে তাদের দিকে গুলি চলতে শুরু করে। তার মানে দ্য ওয়াইল্ড 7 তাদের দিকে ফায়ার করছে। এতে আইল্যান্ডে ওঠার আগে কয়েকটা বোট ব্লাস্ট হয়ে অনেক প্লেয়ার মারা যায়। যারা কোনো মতে পারে উঠতে সক্ষম হয় তাদের মধ্যে অনেকেই গুলি খেয়ে, ট্র্যাপে পড়ে অথবা বোম ব্লাস্টে মারা যেতে শুরু করে। 40 জনের মধ্যে মাত্র 26 জন নিজেদের জীবন বাঁচিয়ে আইল্যান্ডে প্রবেশ করতে পারে। হেলিকপ্টার থেকে তাদেরকে আরও কিছু ওয়েপন্স আর অ্যামো দেওয়া হয়। তারা অ্যামো নেওয়ার জন্য যেতে শুরু করে।
তখনই মাইনে পা দিয়ে সুগো নামের একজন আহত হয়ে যায়। একই সাথে তার কলারের টাইমিং শুরু হয়ে যায়, কারণ তার পার্টনার মিকি ডেঞ্জার জোনে ফেসে গেছে। তাদের মধ্যে একজন মারা গেলে অন্যজনও মারা যাবে। মিকি ভয় পেয়ে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করে। এতে ডেঞ্জার জোনের কারণে কলার ব্লাস্ট হয়ে মিকি মারা যায়। তার মানে কিছুক্ষণের মধ্যেই সুগো মারা যাবে। তাই সুগো বাকিদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য এখানেই থেকে যায়। সুগো তাকুমাকে বলে, আমরা সবসময় পার্টনার ছিলাম, কিন্তু এখন আর একসাথে লড়াই করার সুযোগ নেই। কোনোভাবেই এই লড়াইয়ে হেরে যেও না। এই বলে সুগো এনিমিদের দিকে ফায়ার করতে শুরু করে। এতে গুলি লেগে কলার ব্লাস্ট হওয়ার আগেই সুগো মারা যায়। আর মাত্র 24 জন প্লেয়ার বেঁচে আছে। তাকুমা প্রমিস করে সে যে করেই হোক দি ওয়াইল্ড 7 আর নানাহারা থেকে তার বন্ধুকে হত্যার বদলা নিবেই। তখন আমরা অনেক সময় পর নানাহারাকে দেখতে পাই। নানাহারা বেসে চুপচাপ বসে আছে। দুপুর 12টায় এলিমিনেট হয়ে যাওয়া প্লেয়ারদের নাম ঘোষণা করা হয়। বেঁচে থাকা প্লেয়াররা নিজেদের জীবন বাঁচিয়ে একটা বাড়িতে আশ্রয় নেয়। তখনই একটা ভয়ানক বিস্ফোরণ হয়। সবাই দৌড়ে সেখানে গেলে দেখতে পায় মাইন্ড ব্লাস্টের কারণে একজন প্লেয়ারের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে আর তার বডি উপরে ঝুলে আছে। আশেপাশে অনেক ট্র্যাপ বিছিয়ে রাখা হয়েছে। একজন প্লেয়ার ব্লাস্টে মারা যাওয়ায় তার পার্টনারও এখন মারা যেতে চলেছে। তার কলারের টাইমার শুরু হয়ে যায়। অন্য প্লেয়াররা তাকে সাহায্য করতে গেলে শিউরি নামের একজন প্লেয়ার তাদেরকে আটকে দিয়ে বলে, আগে আমরা নানাহারাকে ধরবো, তার আগে আমি তোমাদেরকে মারা যেতে দিব না। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই প্লেয়ারের কলার ব্লাস্ট হয়ে সে মারা যায়। ঝুলে থাকা প্লেয়ারের বডি নিচে মাইনের উপর পড়লে চারদিকে ব্লাস্ট হতে শুরু করে। এতে আরও 4 জন প্লেয়ার মারা যায়। এখন বাকি আছে আর মাত্র 18 জন। তারা 2টা গ্রুপে ভাগ হয়ে যায়। একদল যায় পজিশন এ দিয়ে, অন্য দল যায় পজিশন বি দিয়ে। আবারও শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। স্নাইপার দিয়ে ফায়ার করতে গিয়ে দি ওয়াইল্ড 7-এর একজন মেম্বার তাকুমার গলায় নেক ব্যান্ড দেখতে পায়। তারা বুঝতে পারে এরা আর্মি না, বরং এদেরকেও সরকার বাধ্য করে গেম খেলতে পাঠিয়েছে। তার মানে এরা তাদের এনিমি না। তারা ফায়ার করতে করতে বেসের ভিতরে ঢুকে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দি ওয়াইল্ড 7 উপর থেকে তাদেরকে ঘিরে ফেলে, তাদেরকে সারেন্ডার করতে বলে। তারা অনেকেই সারেন্ডার করে, আবার অনেকে সারেন্ডার করে না, কারণ ওয়াইল্ড 7-এর করা বম্বিংয়ে তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে হারিয়েছে। কুরুসাওয়া চিৎকার করে বলে, তোমাদের কারণেই আমি আমার মা, বাবা আর বোনকে হারিয়েছি। তোমরা যা করেছ তার জন্য আমি কখনোই তোমাদেরকে ক্ষমা করব না। ওয়াইল্ড 7-এর একজন মেম্বার বলে, আমরা সবাই একই ষড়যন্ত্রের শিকার। সাথে সাথেই একজন প্লেয়ার ওয়াইল্ড 7-এর একজন মেম্বারকে গুলি করে হত্যা করে ফেলে। তাদের মধ্যে আবারও গোলাগুলি শুরু হয়ে যায়। এতে আরও 6 জন প্লেয়ার মারা যায়। এখন বাকি আছে আর মাত্র 12 জন প্লেয়ার। 6 জন প্লেয়ার মারা যাওয়ায় তাদের পার্টনারের কলারও ব্লাস্ট হওয়ার জন্য ব্লিঙ্ক করতে শুরু করে। তারা সবাই আতঙ্কিত হয়ে যায়। তখন নানাহারা তার টিম মেম্বার মাকিকে ইএমএফ মেশিন মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অন করতে বলে। অলরেডি কলার ব্লাস্ট হয়ে একজন প্লেয়ার মারা যায়, আর বাকি 11 জন। বাকিরা মারা যাওয়ার আগেই মাকি একটা মেশিনের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অন করে দেয়। এতে সেই এরিয়া থেকে আর্মির নেটওয়ার্ক অফ হয়ে যায়। প্লেয়ারদের নেটওয়ার্ক অফ হয়ে যাওয়ায় কলারগুলো আর ব্লাস্ট হয় না, তারা বেঁচে যায়। 3 দিনের একদিন অলরেডি শেষ হয়ে গেছে। প্লেয়াররা নানাহারার সাথে দেখা করতে যায়। তখন তারা বেসে অনেকগুলো লাশ, বাচ্চা মেয়ে আর একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। আর নানাহারা একটা কোনায় একা বসে আছে। তার টিম মেম্বারের লাশ সামনেই রাখা আছে, যাকে এই নতুন প্লেয়াররা হত্যা করেছে। একজন মেম্বার তাদের গলা থেকে কলারগুলো খুলে দেয়। নানাহারা বলে, তোমরা কমব্যাট স্যুট পরে ওয়েপন নিয়ে এখানে কেন এসেছ? তোমরা এটাকে লড়াই বলো? নানাহারা একটা AK-47 দেখিয়ে বলে, কখনো এই হাতিয়ারটা দেখেছ? দ্য AK-47 অটোমেটিক কালাশনিকোভ। এটা হলো ইন্টারন্যাশনাল গেরিলা রেজিস্ট্যান্সের সিম্বল। 3 বছর আগে যখন আমি আর নরিকো গেম থেকে বেঁচে ফিরেছিলাম, তখন আমরা জাপান ছেড়ে আফগানিস্তানে চলে গিয়েছিলাম। আফগানিস্তানেও গত 20 বছর ধরে যুদ্ধ চলছে। হাজার হাজার শরণার্থী আছে। বিল্ডিংগুলো বম্বিংয়ে ধ্বংস হয়ে গেছে। সেখানের মানুষদের অবস্থা ভাবনা চাইতেও বেশি শোচনীয়। এই অবস্থাতেও তারা প্রাণ খুলে হাসে, গর্বের হাসি হাসে। তাকুমা বলে, তার সাথে আমাদের কি সম্পর্ক? নানাহারা বলে, তোমরা আমাকে এখানেই হত্যা করে সবকিছু শেষ করে ফেলতে পারো, কিন্তু এতে কি তোমাদের কষ্ট দূর হবে? তোমরা কখনোই আগের জীবনে ফিরে যেতে পারবে না। তাকুমা বলে, তোমার জন্যই আমার সাথীরা মারা গেছে। নানাহারা বলে, আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করে যাব যতদিন না আমরা প্রাণ খুলে হাসতে পারি। এদিকে নেটওয়ার্ক হারানোর পর ক্লাস টিচার রিকি বেঁচে থাকা প্লেয়ার আর নানাহারাকে হত্যা করার জন্য আইল্যান্ডে আর্মি পাঠায়। আর্মি আক্রমণ করলে প্লেয়াররা ওয়াইল্ড 7-এর সাথে যুক্ত হয়ে যায়। আর্মিদের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। এতে সিভিলিয়ানদের একটা বাচ্চা মারা যায়। তাকুমা তো এতে প্রচণ্ড রেগে যায়। তাদের মধ্যে লড়াই চলতেই থাকে।
অনেক আর্মি মারা যেতে থাকে। আরও আর্মি পাঠানোর জন্য হেডকোয়ার্টারে রিকোয়েস্ট করা হয়। সকল আর্মিদেরকে হত্যা করার পর লড়াই শেষ হয়। তৃতীয় দিনে আহত হয়ে সাগিসাও নামের একজন প্লেয়ার মারা যায়। তাকুমা নানাহারাকে বলে, আজকে আমার আরও একজন বন্ধু মারা গেছে, আমাদের এখন কি করা উচিত? নানাহারা বলে, সেটা তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। তাকুমা রেগে গিয়ে নানাহারার উপর আক্রমণ করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাকুমা বলে, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা আর কখনোই বাড়িতে ফিরে যেতে পারবো না। নানাহারা বলে, আমি মাঝে মাঝে ভাবি যুদ্ধ কিভাবে শেষ হবে। যারা মারা গেছে তাদেরকে আমরা কি জবাব দিব? আমরাও একসময় অ্যাডাল্ট হব, তখন আমাদের সাথীদেরকে আমরা মনে রাখবো। আমরা এখনকার অ্যাডাল্টদের মতো হব না। এইভাবে আরও কিছু সময় কেটে যায়। সবাই তাদের পরিবারের কথা মনে করে। নানাহারা থেকে আমরা তার সাথীদের মৃত্যুর ব্যাপারে জানতে পারি। সরকারের সাথে এই যুদ্ধে সে তার অনেক সাথীদেরকে হারিয়েছে। অন্যদিকে আমরা জানতে পারি দি ওয়াইল্ড সেভেনের করা বম ব্লাস্টে ক্লাস টিচার রিকির মেয়ে মারা গিয়েছিল। এই কারণেই সে দি ওয়াইল্ড সেভেনের লিডার, মানে নানাহারাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে আছে। এরপর নানাহারা লাইভে এসে ওয়ার্ল্ডের উদ্দেশ্যে একটা বার্তা দেয়। নানাহারা বলে, তারা আমাদেরকে টেররিস্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যায় না। যেখানেই শান্তি আছে সেখানেই বিদ্রোহী আর শহীদদের রক্তের স্রোতও আছে। জাপান, চায়না, আফগানিস্তান, গুয়েতেমালা, এমন যেই দেশের কিশোররাই একাকী যুদ্ধ করে যাচ্ছ, তোমরা নিজেদেরকে একা ভেবো না। সবাই এক হও আর একসাথে যুদ্ধ করো। আমরা আগের নিয়ম ভেঙে দিয়ে নতুন নিয়ম প্রতিষ্ঠা করব। যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদেরকে হারিয়ে স্বাধীনতা ছিনিয়ে নিব। ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই আইল্যান্ডে বেসের উপর মিসাইল হামলা করা হয়। এতে অনেকেই আহত হয়ে যায়। একজন মেম্বার তার ছোট্ট শিশুকে রেখে মারা যায়। জাপানের প্রাইম মিনিস্টার ক্লাস টিচার রিকিকে বলে, আমেরিকার প্রেসিডেন্ট 12 ঘন্টার মধ্যে আইল্যান্ডে ওয়াইল্ড সেভেনের উপর মিসাইল আক্রমণ করবে। প্রাইম মিনিস্টার টিচার রিকিকে আমেরিকার আগেই মিসাইল মেরে আইল্যান্ড উড়িয়ে দেওয়ার জন্য অর্ডার দেয়। তবে টিচার রিকি মিসাইল লঞ্চ করতে অস্বীকৃতি জানায়। রিকি রেগে গিয়ে প্রাইম মিনিস্টারকে মার্ডারার বলে। রিকি বলে, আমেরিকা যখন চায় তখনই অন্য দেশের উপর বম্বিং করে, আর তোমরা তার গোলামি করো। প্রাইম মিনিস্টার বলে, সব দেশই এখন আমেরিকার উপর নির্ভরশীল। তুমি যদি আমাদের সাইডে না থাকো তাহলে এখানে কি করছো? তখন আমরা দেখতে পাই টিচার রিকির গলায়ও কলার লাগানো আছে। তার মানে টিচার নিজেও বাধ্য হয়ে এসব করছে। প্রাইম মিনিস্টার আর্মিকে আমেরিকার মিসাইল লঞ্চ করার আগেই আইল্যান্ডে অ্যাটাক করে সেখানে থাকা সকল টেররিস্ট আর তাদের লিডার নানাহারাকে হত্যার অর্ডার দিয়ে দেয়। আর্মি তাদের সকল ফোর্স নিয়ে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। এদিকে আইল্যান্ডে মিসাইল ব্লাস্টের কারণে বিল্ডিংয়ে চাপা পড়ে হারুকে নামের একজন প্লেয়ার মারা যায়। বেঁচে থাকা ওয়াইল্ড সেভেন মেম্বার আর নতুন প্লেয়াররা তাদের সাথীদের শেষকৃত্য সম্পন্ন করে। নানাহারা তাকুমাকে বলে, তোমরা বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমরা এনিমিদের সাথে এখানেই ফাইট করব। এটা আমাদের লড়াই। আসল যুদ্ধ তো সামনে অপেক্ষা করছে। বেঁচে থাকা মরে যাওয়া চাইতেও অনেক বেশি কঠিন। পরদিন সকালে নানাহারা তাকুমা আর তার সাথে থাকা নতুন প্লেয়ারদেরকে বিদায় জানায়। তাকুমা তার বন্ধু আর বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তবে শিউরি আইল্যান্ডেই নানাহারার ওয়াইল্ড সেভেনের সাথে থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই আর্মি আইল্যান্ডে চলে আসে। ওয়াইল্ড সেভেনের সাথে আর্মির মারাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। অনেক আর্মি এই যুদ্ধে মারা যায়। ফাইটের এক পর্যায়ে ওয়াইল্ড সেভেনের একজন মেম্বার কাজামা নিচে পড়ে যায়। আর্মিরা কাজামাকে ঘিরে ধরে। তারা ফায়ার করে কাজামাকে ঝাঁঝরা করে ফেলে। সাথীকে হারিয়ে নানাহারা অনেক কষ্ট পায়। এই অবস্থা দেখে তাকুমা বলে, এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়া আমার উচিত হবে না, আমি ফিরে যেতে চাই। তখন তাকুমার সাথে তার দুইজন বন্ধু শিবাকি আর কাসাইও যুক্ত হয়। বাকিদেরকে পালিয়ে যাওয়ার জন্য বিদায় জানিয়ে তারা আইল্যান্ডে ফিরে আসে। গোলাগুলি তো তখনও চলছে। কিছুক্ষণ ফাইট করার পর মিলিটারির গুলিতে শিবাকি মারা যায়। আর্মিরা ঘিরে ধরলে কাসাইও আর ওয়াইল্ড সেভেনের একজন মেম্বার ব্যাকআপ দেওয়ার জন্য সামনে চলে আসে। তারা আর্মিদেরকে কিছুক্ষণের জন্য আটকাতে সফল হয়। তবে শেষমেশ আর্মির গুলিতে তারা মারা যায়। নানাহারা তাকুমা সহ অন্যরা ভিতরে এসে আশ্রয় নেয়। তখনই আর্মি এসে তাদের উপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। নানাহারাকে বাঁচাতে গিয়ে আরও একজন মেম্বার মারা যায়। রেগে গিয়ে নানাহারা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তখন অন্য একজন মেম্বার নিজেকে স্যাক্রিফাইস করে আর্মির দিকে গ্রেনেড ছুঁড়ে মারে। একটা ভয়ানক যুদ্ধক্ষেত্র তৈরি হয়। একের পর এক আর্মি আর প্লেয়াররা মারা যেতে থাকে। নানাহারার সাথে ওয়াইল্ড সেভেন টিমে থাকা লাস্ট দুইজন মেম্বার নানাহারাকে পালিয়ে যেতে বলে। নানাহারা পালাতে বাধ্য হয়। এর পরপরই আর্মি তাদের উপর ফায়ার করে। আহত হয়ে একজন মেম্বার আইল্যান্ডে লাগানো বোম্বের টাইমার অন করে দেয়। সাথে সাথে 3 মিনিটের টাইমার চালু হয়ে যায়। এদিকে একজন আর্মি নানাহারাকে গান পয়েন্টে আটকে ফেলে। তখন তাকুমা সেই আর্মিকে ব্লাস্ট করে দেয়। অবশেষে শুধু নানাহারা, তাকুমা আর শিউরি বেঁচে থাকে। তারা পালিয়ে যাওয়ার সময় সেই টিচার রিকি তাদের সামনে এসে দাঁড়ায়। টিচার রিকি বলে,
তার মানে তুমি নানাহারা। বলতে হবে তোমার সাহস আছে। পৃথিবীর সকল অ্যাডাল্টরাই তোমার মৃত্যু চায়। এখন থেকে তোমাকে সেই সকল মানুষের দায়ভার নিয়ে বাঁচতে হবে যারা তোমার কারণে মারা গেছে। তাদের মধ্যে আমার মেয়েও একজন, যে তোমার করা টেররিস্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের দুজনেরই যাওয়ার মতো কোনো ঘর নেই। তখনই টিচার রিকির কলার ব্লিঙ্ক করতে শুরু করে। সে নানাহারা, তাকুমা আর শিউরিকে পালিয়ে যেতে বলে। আইল্যান্ড ব্লাস্ট হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তারা পালানোর জন্য দৌড়াতে শুরু করে আর টিচার রিকি শেষবার রাগবির গোল দেওয়ার জন্য লাফ দেয়। সাথে সাথেই কলার ব্লাস্ট হয়ে টিচার মারা যায়। টাইমার শেষ হয়ে আইল্যান্ড ব্লাস্ট হতে শুরু করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় আর নানাহারা, তাকুমা আর শিউরির সাথে আবারও আর্মিদের যুদ্ধ হয়। আরও কিছুক্ষণ তাদের যুদ্ধ চলে। এক পর্যায়ে শিউরির গায়ে গুলি লাগে। শিউরি নিচে পড়ে যায়। শিউরির কাছে যাওয়ার সময় নানাহারার গায়েও গুলি লাগে। মারা যাওয়ার আগে শিউরি নানাহারার কাছে রিভিল করে সে হচ্ছে নানাহারার গেমের সময় যে টিচার গেমের কন্ট্রোলার ছিল, সেই টিচার কিটানোর মেয়ে। সে শুধু জানতে চেয়েছিল তার বাবা নানাহারার ক্লাসমেট নরিকোকে এত পছন্দ করতো কেন, তাকে কেন পছন্দ করতো না। অবশেষে শিউরি বুঝতে পারে সে তার বাবার সাথে কখনোই ভালো ব্যবহার করেনি, সবসময় খারাপ ব্যবহার করত। কিন্তু নরিকো তার বাবাকে সম্মান করত। শিউরি মারা যায়। আর্মিরা ঘিরে ধরলে নানাহারা আর তাকুমা তাদের শেষ অ্যামোনিয়ে ফাইট করতে চলে যায়। এরই সাথে পুরো আইল্যান্ড ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনা 3 মাস পর আমরা দেখতে পাই নানাহারা আর তাকুমা বেঁচে আছে। তারা আফগানিস্তানে বেঁচে যাওয়া প্লেয়ার যারা পালিয়ে এসেছিল তাদের সাথে দেখা করতে আসে। তারা বেঁচে আছে দেখে তো সবাই অনেক খুশি হয়। এখানে নানাহারার সাথে নরিকোর দেখা হয়। 3 বছর আগে নানাহারা আর নরিকো একসাথে গেম থেকে পালিয়ে এসেছিল। নরিকো বলে এই দেশেও দীর্ঘদিন ধরে যুদ্ধ লেগে আছে, কিন্তু বসন্ত এখানে কত সুন্দর। এরপর নানাহারা আর তাকুমা দুইটা টিম তৈরি করে দুই দিকে রওনা দেয়। শুরু হয় তাদের নতুন যুদ্ধ। ভবিষ্যতে তাদেরকে আরও অনেক যুদ্ধ লড়তে হবে। মুভিটা এখানেই শেষ হয়। তো ব্যাটল রয়্যাল 2 মুভিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে তোমরা এই ধরনের মুভি আরও দেখতে চাও কিনা বা তাতসুয়া ফুজিয়ারার অন্য কোনো মুভি দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।